অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা, সেই অপেক্ষার অবশেষে অবসান। মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে একটা নতুন দিশা দেখাচ্ছে এবার শুভাংশু শুক্লাদের এই যাত্রা। অক্সিম 4 এর হাত ধরে কিভাবে সাফল্য আসবে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আপনার থেকে জানার চেষ্টা করব যে সবটা শুভ, একদিকে সিস্টেমের যে এরর ছিল সেই সিস্টেমের এররটা কাটিয়ে ওঠা গিয়েছে, যে প্রতিকূলতা ছিল আবহাওয়া সেটাও কাটিয়ে ওঠা গিয়েছে, তাই সবকিছু শুভ হওয়ার জন্য আর কোন কোন বিষয়ে নজর দেওয়া প্রয়োজন? দেখুন, প্রথম কথা, যে জেভেজদা বলে যে সোভিয়েত মডিউলটি রয়েছে, আমি জাস্ট আপনাকে একটু দেখাচ্ছি যে জিনিসটা এই হচ্ছে জেভেজদা মডিউল। আপনারা যদি জুম করতে পারেন, এইখানে দেখুন, এই হচ্ছে সোভিয়েত রাশিয়ার যে রাশিয়ান মডিউলটি 1986 সালে তৈরি করা হয়েছিল। সেটা স্মির স্টেশনে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আলটিমেটলি টাকা পয়সার অভাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যায়। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা কানেক্টর আছে, এই মডিউলের সঙ্গে এখানে একটা কানেকশান আছে। এই যে স্পেস পোর্ট আছে এবং এখানে একটা কানেকশান আছে, এই কানেকশানগুলো বারবার করে ভাইব্রেট করতে করতে ক্র্যাক করে গেছে। এবং এই ক্র্যাক প্রথম পাওয়া গিয়েছিল 2019 সালে, এবং সেইখান থেকে বাতাস বেরোতে শুরু করে প্রায় 2 কিলোগ্রাম করে দিনে বেরোতে শুরু করে। এবং এমন এমন জায়গায় ক্র্যাক হচ্ছে যেখানে হাত গিয়ে পৌঁছচ্ছে না যে সেগুলো সারানোর জন্য, যে কারণে ক্র্যাক এখনও আছে। এবং প্রতিদিন একটা লিমিট আছে যে 200 গ্রামের মতো যদি বাতাস বেরোয় তাহলে সেটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো। কাজেই এই ক্র্যাকটা কিন্তু এখনও আছে, অথচ সেটা যেহেতু লিমিটের মধ্যে আছে, নাসা বলছে যে সেটা কোনো প্রবলেম না, সেই লস এয়ার যেটা হচ্ছে সেটা আমরা সাপ্লাই দিয়ে যাব। তো এই হচ্ছে গিয়ে আমাদের জেভেজদাটা মেন প্রবলেম। 2000 সালে আইএসএসের সঙ্গে যুক্ত হয়েছে। আর এই হচ্ছে আমাদের শুভাংশু শুক্লা যে যন্ত্রটি করে যাচ্ছেন, এটা হচ্ছে স্পেস এক্স। এটার মধ্যে ওনারা 4 জন বসে থাকছেন। এটা হচ্ছে আমাদের প্রপালসান ইউনিট, যেটা ওনাদেরকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অবধি নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনারা জানেন যে যাওয়ার পরে অবশ্যই 100 কিলোমিটার পরে ঢাকনাটা খুলে যাবে। ঢাকনাটা খুলে গেলে এই যে জায়গাটা, এইটা হচ্ছে আপনাদের ডকিং। কাজে এখানেও একটা আনসার্টেনিটির ব্যাপার আছে যে ডকিংটা ঠিকমতো হবে কি না। এবার ডকিংটা কোথায় হবে? এই হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। আপনি দেখছেন যে এখানে 2খানা ডকিং পোর্ট আছে। এই একটি পোর্ট যেখানে ক্রু 10 মডিউল চুপচাপ বসে আছে মার্চ মাস থেকে, এবং স্পেস এক্সের ক্রু 10। আর এই হচ্ছে মডিউল, যে মডিউল থেকে কিন্তু সুনিতা উইলিয়ামসরা মার্চ মাসে বেরিয়ে চলে এসেছিল। ফলে এই যে মডিউলটি যেটা আকাশের দিকে তাকিয়ে আছে, সেই মডিউলটিতে গিয়ে আমাদের এই যে স্পেস এক্সটা গিয়ে কালকে বিকেলবেলাতে গিয়ে এইভাবে ডকিংটা হবে। ফলে এই হচ্ছে পুরো প্রক্রিয়াটা। এর মধ্যে আনসার্টেনিটির মধ্যে যেটা আছে, দেখুন, প্রথম কথা আপনাকে বুঝতে হবে, খুব ইন্টারেস্টিং, যে ডেলি যখন ডেটটা পেছোচ্ছে, দেখবেন লঞ্চিং টাইমটাও এগিয়ে আসছে। আপনার মনে থাকতে পারে যে প্রথম দিয়ে দেওয়া হয়েছিল বিকেল 5:52, তারপরে আস্তে আস্তে 4:46 করতে করতে যখন এই ডকিংটা হচ্ছে বা যখন মহাকাশে যাবে তখন আনডকিং হবে। একটু আপনাদেরকে জানার চেষ্টা করব, এর আগে আমরা দেখেছিলাম যে লিকুইড অক্সিজেন, বিশেষ করে যে ড্রাগনে করে অর্থাৎ ফলকান 9-এ করে যখন যাচ্ছে, সেখানেই লিকুইড অক্সিজেনের একটা সমস্যা তৈরি হয়েছিল। সেই যে সমস্যাটা, সেটা কিভাবে সিস্টেমটার মধ্যে একটা যে প্রবলেম বা এরার তৈরি করতে পারতো? আচ্ছা, ফ্যালকন 9 রকেটটা হচ্ছে 9খানা, ফ্যালকন 9 নাম দেওয়া হয়েছে মানে 9খানা থ্রাস্টার আছে। এবং স্পেস এক্সে এলন মাস্ক কী করে, এটা হচ্ছে আমাদের বুস্টার রকেট। এই রকেটটাকে যায় 3 মিনিটের মাথায়, সেটা আবার আটলান্টিক ওশানে গিয়ে পড়ে যায়, এবং ওটাকে আমরা রিসাইকেল করি। যেহেতু বারবার ব্যবহার করা হচ্ছে, সেহেতু ওটার মধ্যে ওয়েল্ডিং, যেখানে যেখানে ওয়েল্ডিং থাকে সে ওয়েল্ডিংয়ে ক্র্যাক হয়ে যায়। এবং আগের বার আপনার মনে আছে যে 11-12 তারিখে যে লক্স সিস্টেম, যেটা লিকুইড অক্সিজেন, যেটা কি করে একটা রিফাইন্ড কেরোসিনকে ওরা অক্সিডাইজ করে, তার থেকে যে থ্রাস্ট পায় সেই থ্রাস্টে করে উপরে যায়। ফলে এই যে যেখানে ওয়েল্ডিং ছিল, সেই ওয়েল্ডিংয়ের জায়গাটা ক্র্যাক পাওয়া গিয়েছিল, এবং সেই ক্র্যাকটাকে ওরা সারিয়েছে। ওটা যেই সারানো হলো, সঙ্গে সঙ্গে বোঝা গেল যে এই যে জেভেজদা মিশনটা তার থেকে অনেক বেশি খতরনাক। এবং এখানে অলরেডি 3 জন রাশিয়ান বাস করে, এবং সে টোটাল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে মোট 7 জন অলরেডি আছে। এই লিক অবস্থাতে এই যে পোর্টটা আছে, পোর্টের জাংশনে যে লিকটা হচ্ছে, এই লিকটা এত বেশি ডেঞ্জারাস যে যদি আরও 4 জন গিয়ে উপস্থিত হয়, তাহলে ন্যাচারালি বাতাস কিন্তু এরাও কনজিউম করবে এবং
সেটা একটা অ্যাস্ট্রোনটদের পক্ষে ক্ষতিকারক। ফলে কী হচ্ছে, নাসার প্রথম প্রায়োরিটি ছিল ওদের এক্সপ্যান্ডেবল প্লাস্টিক আছে, এক্সপ্যান্ডেবল প্লাস্টিক দিয়ে সেই লিকগুলোকে করে, কিন্তু কোনো জায়গায় হাত পৌঁছয় না, অথচ লিক হচ্ছে দেখা যাচ্ছে। কিন্তু 200 গ্রাম, যেটা আমি বলেছি, দিনে 200 গ্রাম করে যদি বাতাস লিকও হয়, ওরা সেটাকে সিরিয়াস বলে মনে করে না। কিন্তু এটা 2 কিলোগ্রাম হয়ে গিয়েছিল, যে কারণে ওটাকে কমিয়ে আবার লিমিটের মধ্যে আনা হয়েছে। ফলে এই যে প্রসেসটা, এই লিকুইড অক্সিজেনের প্রবলেম আপনি যেটা বললেন ফ্যালকন 9-এর, সেই প্রবলেম সলভ হয়ে গেছে এবং ফ্যালকনকে আমরা রিইউজ করব আবার। আজকে যেটা হবে, ফ্যালকনটা যাবে 2 মিনিট 54 সেকেন্ডের মাথায়, সেটা গিয়ে আটলান্টিকে অলরেডি একটা জাহাজ ভাসছে, তার উপরে গিয়ে ল্যান্ড করবে। যে লিকুইড অক্সিজেনের যে সমস্যাটা তৈরি হয়েছিল, সেই সমস্যাটাকে কাটিয়ে ওঠা গিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।